মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। দেখুন রায় বাহাদুর, আপনার উদ্দেশ্য অতি সাধু, সে কথা আমি 100 বার মানছি, আর আমার অন্য কোনো আপত্তিও নেই। কিন্তু আবার কিন্তু কিসের প্রিন্সিপাল স্যার? ভদ্রলোক নিজে যদি রাজি হন তাহলে। আহা, আমি সে কথা বলছি নে। তাহলে কি কথা বলছেন শুনি? মানে দেখুন, দিনকাল তো ভালো নয়, তার উপরে জার্মানিতে কি কেলেঙ্কারিটাই বেঁধেছে তাও আমরা সবাই জানি। বলছিলাম এই রকম সময়ে একজন জার্মানকে নেমন্তন্ন করে এনে। বলছেন কি মশাই? জার্মান? অমন একজন ক্ষণজন্মা পুরুষ জার্মান? ওদের মতো মহামানব ঋষি বৈজ্ঞানিকদের কি দেশ জাতির গণ্ডি থাকে? না মানে আপনার আমার কাছে হয়তো থাকে না, কিন্তু। আবার কিন্তু? রায় বাহাদুর, আপনি বড় অবুঝ হচ্ছেন। আপনার কিনা অঙ্কের মাথা, তাই চিন্তার গতিও সিধে পথেই চলে। আমার মতো ফিলোসফির চর্চা করলে ন্যায়ের গতি প্রকৃতি সম্পর্কে একটা ধারণা করতে পারতেন। মানে একজন বৈজ্ঞানিকের কলেজে লেকচার দিতে আসার সঙ্গে ন্যায়ের গতি প্রকৃতির সম্পর্ক আছে? আছে। মধ্যযুগের স্কলাস্টিক দর্শনের গুরু জন স্কটাসের কি হয়েছিল মনে নেই? ওই নবম শতাব্দীর গোঁড়া সমাজের তাড়া খেয়ে আয়ারল্যান্ড ছেড়ে ফ্রান্সে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল, কিন্তু জীবদ্দশায় আর দেশে ফিরতে পেরেছিলেন কি? আপনার কথার মাথা মুন্ডু কিছুই তো ধরতে পারলাম না প্রিন্সিপাল স্যার। আরে না পারার কি আছে, জন স্কটাসের উদাহরণ থেকেই তো বোঝা যায় যে আসল মানুষের থেকে তার পরিচয়টাই বেশি বড়। আপনার বৈজ্ঞানিক যত বড় মনীষী হন না কেন, ওই জার্মান পরিচয় শুনলেই কর্তৃপক্ষ আমায় নিয়ে টানাটানি শুরু করবে। আপনি না হয় খেতাব টেতাব পেয়েছেন, কিন্তু আমি তো কলেজের সামান্য প্রিন্সিপাল ছাড়া কিছুই নই। অতএব আমাকে মাফ করতে হবে, সাহেবকে এই কলেজে বক্তৃতা করবার অনুমতি দিতে পারছি না। বেশ, তাই হোক, কিন্তু কলেজের বাইরে তো তাঁর লেকচার দেওয়া আটকাতে পারবেন না। আমি খবর পেয়েছি তিনি কদিন পরেই দার্জিলিং যাবেন। যাওয়ার পথেই তো রানাঘাট পড়বে। তাকে অনুরোধ করে একটিবার রানাঘাটে নামিয়ে একখানা বক্তৃতা আমি না করিয়ে ছাড়ছি না। অ্যালবার্ট আইনস্টাইন ভারতবর্ষে তার জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এসেছেন, আর আমাদের হতভাগ্য ছাত্রকুল সেই আলোর কণা মাত্র পাবে না। এমনটা কিছুতেই হতে দেওয়া চলে না। আরে রায় বাহাদুর, শুনে যান না। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন আইনস্টাইন ও ইন্দুবালা। মূল রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অডিও রূপান্তর শাম্ভবী ঘোষ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 12ই সেপ্টেম্বর 1894 সালে উত্তর 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামে। আইনস্টাইন ও ইন্দুবালা গল্পটি 1945 সালে লেখকের নবম গল্পগ্রন্থ উপল খণ্ডে প্রকাশিত হয়। পপুলার কালচারে বিজ্ঞান ও বিনোদনের অবস্থান নিয়ে কৌতুক রসে লেখা এই গল্পটিতে লেখকের রসিক মন ধরা পড়ে। বাংলা সাহিত্যের এক দিকপাল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত স্কুলে শিক্ষকতা করেছেন। তাই শিক্ষক দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের উপস্থাপনা আইনস্টাইন ও ইন্দুবালা। আইনস্টাইন যে কেন দার্জিলিং যেতে যেতে রানাঘাটে নেমে সেখানকার স্থানীয় মিউনিসিপ্যাল হলে বক্তৃতা দিতে রাজি হয়েছিলেন তা আমি সঠিক বলতে পারবো না। তবে আমার ধারণা নাৎসি জার্মানি থেকে নির্বাসিত হওয়ার পর থেকে আইনস্টাইনের টাকা পয়সার অভাব হয়েছিল। বক্তৃতা দিয়ে কিছু উপার্জন করার উদ্দেশ্যেই তাঁর ভারতবর্ষে আগমন। তিনি যে দেশের নানা জায়গায় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছিলেন সে খবরও নতুন নয়। কিন্তু এই গল্পের সূত্রপাত হল যখন কৃষ্ণনগর কলেজের গণিতের অধ্যাপক রায় বাহাদুর নীলাম্বর চট্টোপাধ্যায় সেনেট হলে আইনস্টাইনের লেকচার শুনতে গেলেন অন দ্য ইউনিটি অ্যান্ড ইউনিভার্সালিটি অফ ফোর্সেস। এই নামের সেই আশ্চর্য বক্তৃতা শুনে আর 5টা বুদ্ধিজীবী মানুষের মতোই রায় বাহাদুরও একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আহা, এমন এক অসাধারণ পণ্ডিতের তত্ত্ব কথা শুনতে পাওয়া কি কম ভাগ্যের কথা? না,
আমাদের কলেজে ওর একটা লেকচারের আয়োজন করতেই হচ্ছে। কিন্তু তার কলেজের প্রিন্সিপাল যখন জার্মান পরিচয়ের ওজোর তুলে লেকচারের পরিকল্পনায় জল ঢেলে দিলেন, তখন রায়বাহাদুরকে বাধ্য হয়ে অন্য রাস্তা ভাবতে হলো। ইতিমধ্যে তিনি জানতে পারলেন ভারতবর্ষে এসে অবধি নানা জায়গায় ব্যস্ত থাকার দরুন আইনস্টাইন এখনো হিমালয় দেখতে পারেননি। এইবার এত কাছে এসে আর দার্জিলিং না দেখে যাবেন না। রায়বাহাদুর হাতে চাঁদ পেলেন। দার্জিলিং যাওয়ার পথে ওকে রানাঘাটে নামিয়ে নিয়ে সেখানে একটা বক্তৃতা দেওয়ানো কি যায় না? সংকল্প করে রায়বাহাদুর শটান গ্র্যান্ড হোটেলে গিয়ে আইনস্টাইনের সঙ্গে দেখা করলেন। কিন্তু সেখানে গিয়ে আরেক বিপত্তি বাঁধল। আইনস্টাইন তার পরিচয় পাওয়া মাত্রই এমন এক প্রশ্ন করে বসলেন যে বেচারা রায়বাহাদুর পড়লেন মহা ফাঁপড়ে। ওয়েল, হে রায়বাহাদুর, আমায় ভারতবর্ষের ফিলসফির কথা কিছু বলুন দেখি। ভারতবর্ষের ফিলোসফি সব মাটি করেছে রে। ইয়ে মানে আমি তো অঙ্কের মাস্টার, দর্শন তত্ত্বের সঙ্গে আবার আমার বড় একটা তা কেন দর্শনের সঙ্গেই তো অঙ্কের যথেষ্ট সম্পর্ক আছে। এই দেখুন না, স্পিনোজার ফিলসফি তো একেবারে অঙ্কের ফর্মে সিকোয়েন্সিয়ালি সাজানো। সে কারণে আমি ওর ভক্ত হয়ে পড়ি। কিন্তু কিছুদিন আগে বেদান্ত সম্পর্কে ম্যাক্স মুলারের একটা প্রবন্ধ পড়ে যেন নতুন একটা রাজ্যের সন্ধান পেলাম। আসলে আমি তো স্লাইটলি কল্পনাবিলাসী, তাই আপনাদের দর্শনটা আমাকে ভারী অ্যাট্রাক্ট করে। কল্পনাবিলাসী? কে আপনি? অফকোর্স। কেন, আমার স্পেস টাইম কন্টিনিউমের থিওরিটাকে কি ইম্যাজিনেটিভ বলে আপনার মনে হয় না? না, কিন্তু আপনি তো একটা নতুন ডাইমেনশনের আবিষ্কর্তা। নিউটনের পর নতুন বিশ্বের আবিষ্কারক আপনি। আপনাকে কল্পনাবিলাসী বলাটা ঠিক ফেয়ার এনাফ। সে যাকে আমাকে বরং এই লেকচারটার ব্যাপারে একটু বলুন। এই কি রানাঘাট না কোথায় একটা অর্গানাইজ করবেন বলেছেন, তা সে জায়গাটা কেমন? সভা করলে সেখানে লোক হবে? হ্যাঁ স্যার, চমৎকার জায়গা, খুব লোক হবে। আই সি। আসলে আমার এখন কিছু টাকার দরকার। যা ছিল সবই তো জার্মানিতে রেখে এসেছি। ব্যাংকারগুলো একটা মার্কও তুলতে দিল না, ভাবতে পারেন। তাই আর কি। তবে ওখানে একটা বড় হল পাওয়া যাবে তো? না, তেমন বড় নেই, তবে মিউনিসিপ্যাল হল আছে, তাতে দিব্যি কাজ চলে যাবে। অলরাইট। তাহলে যে বিষয়ে লেকচার হবে সেটা কয়েকদিনের মধ্যে আমি জানিয়ে দেবো। ভালো কথা, টিকিটের দাম কত করবেন? টিকিটের দাম মানে খুব বেশি করলে আবার মুশকিল। 3 marks মানে অ্যারাউন্ড 10 shillings। 10 শিলিং? কি সর্বনাশ! না স্যার, আমাদের বড় গরিব দেশ। 10 শিলিং আজকাল 10 টাকার কাছাকাছি পড়বে। ও দামে টিকিট কিনবার লোক কি আর এখানে আছে? দেন 5 shillings। আচ্ছা, তাই করুন। তবে ছাত্রদের জন্য যদি কিছু ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ইউনিভার্সিটি ছাত্রদের টিকিট কিনতে হবে না। আমি তো নিজেও একজন স্কুল মাস্টার। আমার উপর তাদের দাবি আছে। বম্বে আর বেনারস হিন্দু ইউনিভার্সিটিতেও কোনো স্টুডেন্টকে টিকিট কিনতে হয়নি। সো ঠিক আছে, সেই কথাই রইল। রায়বাহাদুর, আপনি বরং আমার কিছু হ্যান্ডবিল আর অ্যাডভার্টিজমেন্ট মেটেরিয়াল নিয়ে যান। এইগুলো। হ্যাঁ, নিশ্চয়ই। এই কি স্যার? এই যে ফরাসি ভাষায় লেখা। হ্যাঁ, অফকোর্স। প্যারিসে লেকচার দেওয়ার সময় ছাপিয়েছিলাম। কেন, এখানে কেউ ফ্রেঞ্চ বুঝবে না বুঝি?
সেদিন যে শুনলাম এখানকার ইউনিভার্সিটিতে ফ্রেঞ্চ পড়ানো হয়। আগে সে আর কজন পড়ে বলুন, এখানে ইংরেজিটাই চলে। আই সে তাতে অবশ্য কোনো সমস্যা নেই। আপনি বরং ওগুলো ইংলিশে ট্রান্সলেট করে কোনো প্রেস থেকে ছাপিয়ে নেবেন, কেমন? আমি? হ্যাঁ, আপনি। আচ্ছা স্যার, আমি না হয় আজ তবে আসি। আসুন, অফকোর্স। গুড বাই রায় বাহাদুর। গুড বাই। আজব বিপাকে পড়লাম দেখছি। এখন আমাকে ফরাসি শিখে ভদ্রলোকের হ্যান্ডবিল অনুবাদ করতে হবে নাকি? না, বরং বালিগঞ্জে গিয়ে বিনোদের সঙ্গে দেখা করি। সেই ছোকরা তো ভালো ফ্রেঞ্চ জানে। হ্যাঁ, সেই ভালো বুদ্ধি। যাই। বালিগঞ্জের বিনোদ চৌধুরী রায় বাহাদুরের বড় শ্যালক এবং অতি পণ্ডিত মানুষ। ফরাসি ছাড়াও অনেক রকম ভাষা তাঁর জানা। ভগ্নিপতির কাছে পুরো বৃত্তান্তটা শুনে উৎসাহিত হয়ে ঝটপট হ্যান্ডবিলগুলোর বাংলা আর ইংরেজি অনুবাদ করে দিয়ে তিনি বললেন, চাটুজ্যমশাই, আমিও সেদিন রানাঘাটে লেকচার শুনতে যাব। অবশ্যই আমার থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে পরিচয় লিন্ডন বুলটনের পপুলার বই থেকে। তবুও আইনস্টাইনকে আমি এ যুগের ঋষি বলে মানি। সত্যকে যাঁরা আবিষ্কার করেন তাঁরাই তো মন্ত্রদ্রষ্টার ঋষি। হ্যাঁ, দেখুন, আমি লম্বা লম্বা লাঙল মার্কা ইকুয়েশন বুঝতেও পারি না, কষতেও পারি না, কিন্তু কোন মানুষের প্রতিভার কেমন দর সেইটুকু অন্তত। বুঝেছি। অর্থাৎ আইনস্টাইনের সঙ্গে আমার দরটাও ঠিক করে ফেলেছো, তাই তো? বেশ বেশ। তেমন কথা কি আমি বলি? আরে আসলে স্পেস টাইম কন্টিনিউয়ামের মোহজালে পড়ে একটা কথার কথা বলে ফেলেছি। যাই হোক, এ বেলা এখানে থেকে যাবেন তো? হ্যাঁ, একটু জলযোগের ব্যবস্থাও তো দেখতে হয়। আরে না, জলযোগের সময় আমার নেই। কাজ কি কম? বিজ্ঞানী ভদ্রলোকের যাতে 2 পয়সা আয় হয় তার সব ভার আমার উপর। দেখি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর অন্য সব ঘুঘুদের একটু ধরাধরি করি কে। হলটা অন্তত যদি পাওয়া যায়। আরে কি যে বলেন চাটুজ্যমশাই, আইনস্টাইনের নাম শুনলে হল না দিয়ে কেউ পারবে? সেইম, শুনলেও কষ্ট হয়। অত বড় বৈজ্ঞানিককে এই বৃদ্ধ বয়সে বক্তৃতা করে অর্থ সংগ্রহ করতে হচ্ছে। তুমি এখনো ছেলে মানুষ বিনোদ, জগৎটা কিভাবে চলে বুঝতে শেখনি। বিস্তর ধরাধরি করতে হবে, না হলে হল পাওয়া মুশকিল। আমাকে 5:40 ট্রেনেই যেতে হবে। ও বেশ, বলছেন যখন জলযোগ না হয় আরেক দিনের জন্য মুলতবি থাক। আসি। আসুন। এর পরের কয়েকটা দিন রায় বাহাদুরের নাওয়া খাওয়ার সময় রইল না। রানাঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, স্কুলের হেডমাস্টার, উকিল, মোক্তার, সরকারি কর্মচারী, ব্যবসাদার সকলের সঙ্গে দেখা করে সভা করবার উদ্যোগের কথা জানালেন। আশ্চর্যের বিষয়, সভার আয়োজন করা যতটা কঠিন হবে ভেবেছিলেন ততটা কিন্তু হলো না। বরং দেখা গেল সকলেরই যথেষ্ট উৎসাহ, যথেষ্ট আনন্দ। আইনস্টাইনের আগমনে সবাই যেন আকাশের চাঁদ হাতে পেতে চলেছে। এমনকি বৃদ্ধ মোক্তার অভয়বাবু পর্যন্ত বললেন, এ কি যেন নাম বললেন সাহেবের? আগে আইনস্টাইন। আইনস্টাইন? ও বেশ বেশ, এ তো বিখ্যাত নাম, সকলেই জানে। স্বনামধন্য পুরুষ, নাম শুনেছি বই কি। সে তো শোনারই কথা। মুন্ডু শুনেছ? ওল্ড ফুল। এ কি তোমার কাপড়ের মহাজন শ্যামচাঁদ পাল? আবার বলে কিনা স্বনামধন্য পুরুষ। 3 জন্ম কাটলে যদি এ নাম তোমার কানে পৌঁছয়। মিথ্যে সাক্ষীদের শিখিয়ে পড়িয়েই তো এই জন্ম খতম করলে, এখন আবার আইনস্টাইনকে স্বনামধন্য পুরুষের সার্টিফিকেট দিতে এসেছো। ইডিওসির একটা সীমা থাকা চাই। তবে রাগের মধ্যেও রায় বাহাদুরের আশা হলো আইনস্টাইনের সভা নেহাত মন্দ জমবে না। রানাঘাটের ভদ্র সমাজ থিওরি অফ রিলেটিভিটির কিছু বুঝুক না বুঝুক, এমন ক্ষণজন্মা এক বৈজ্ঞানিককে চোখের দেখা দেখতেও কি আর আসবে না? সভার আগের দিন অবশ্য একটা দুঃসংবাদ এলো। তাঁর শ্যালক
বিনোদ চৌধুরী দুঃখ করে চিঠি লিখে জানিয়েছেন, চাটুর্য মশাই, দরকারি কাজ পড়ে যাওয়ায় রানাঘাটের সভায় থাকা সম্ভব হলো না। তার জন্য বড়ই দুঃখে আছি। অবশ্যই আইনস্টাইনের বক্তৃতা শোনা কি সকলের ভাগ্যে ঘটে? জানি না ইহ জন্মে আর সেই সৌভাগ্য হবে কিনা। আপনার মুখেই না হয় সব শুনে দুধের স্বাদ ঘোলে মেটাবো। সভা কেমন হলো অবশ্যই জানাবেন। ইতি বিনোদ। চিঠি পড়ে রায়বাহাদুরের মনটাও কিঞ্চিত বিষণ্ণ হল। ছোকরা সত্যি এসব ব্যাপারে উৎসাহ আছে, অথচ আজকের এমন এক সভায় আসতে পারল না, এ তার দুর্ভাগ্যই বটে। যাই হোক, নির্দিষ্ট দিনে রায়বাহাদুর কৃষ্ণনগর কলেজের কয়েকজন ছাত্রকে সঙ্গে নিয়ে সকালের ট্রেনে রানাঘাটে নামলেন। কিন্তু স্টেশনের বাইরে এসে সামনের পাঁচিলের দিকে নজর পড়তেই থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। প্রাচীরের গায়ে লটকানো ঢাউস একখানা 3 রঙা বিজ্ঞাপন। তাতে গোটা গোটা অক্ষরে যা লেখা আছে তা অবাক হয়ে পড়তে শুরু করলেন রায়বাহাদুর। বাণী সিনেমা গৃহে আসছেন। আসছেন কে, কবে? সুপ্রসিদ্ধ চিত্রতারকা ইন্দুবালা দেবী আজ রবিবার 27শে কার্তিক সন্ধ্যা 5:40 জনসাধারণকে অভিবাদন করবেন। প্রবেশ মূল্য 5, 3, 2 ও 1 টাকা। মহিলাদের 5 ও 2 টাকা। এমন সুযোগ হেলায় হারাবেন না। কি কাণ্ড! এই কার্তিক মাসের শেষের দিকে সকালেও রায়বাহাদুরের কপালে ঘাম দেখা দিল। রুমাল বের করে ঘাম মুছে তিনি আরেকবার ভালো করে তারিখটা পড়লেন। না, কোনো ভুল নেই। আজই রবিবার 27শে কার্তিক। উফ, ইন্দুবালা দেবী আর রানাঘাটে আসার দিন পেলেন না। অন্যমনস্কভাবে কিছু দূর এগিয়ে গিয়ে রায়বাহাদুর দেখলেন আরও একখানা বিজ্ঞাপন। এরপর যতই এগিয়ে যান ততই দেখেন সর্বত্রই সেই 3 রঙা বিজ্ঞাপনের ছড়াছড়ি। মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান মশাইয়ের বাড়ি পর্যন্ত যেতে যেতে তিনি অন্তত 36খানা বিজ্ঞাপন দেখতে পেলেন। ভাইস চেয়ারম্যান শ্রীগোপালবাবু ফুলবাগানের সামনে ছোট্ট বারান্দায় বসে তেল মাখছিলেন। রায়বাহাদুরকে দেখে সোজা হয়ে বসে বললেন, আরে কি সৌভাগ্য! নমস্কার নমস্কার। নমস্কার। এত সকালে যে? হ্যাঁ, সভার দিন বলে একটু সকালেই এলাম। আপনি বুঝি স্নানের জন্য তৈরি হচ্ছেন? আগে হ্যাঁ, এই স্নানটা সকালেই করি। তবে আপনি ব্যস্ত হবেন না, বসুন বসুন। এসেছেন যখন, তখন দুপুরে গরিবের বাড়িতেই না হয় 2টো ডাল ভাত। আরে না না, আপনি ফর্মালিটি করবেন না। কাছেই আমার মাস্তুতো ভাই নীরেন থাকে, ওখানে না গেলে ভারী রাগ করবে। আচ্ছা, তা বেশ। কিন্তু চা চলবে তো? হ্যাঁ, তাতে আপত্তি নেই। কিন্তু আপনার সঙ্গে দেখা করতে এলাম একটা অন্য ব্যাপারে। তা কি ব্যাপারে? আসলে স্টেশন থেকে বেরিয়েই একখানা বিজ্ঞাপন চোখে পড়ল। হ্যাঁ, এ কি হাঙ্গামা বলুন তো! কে এক ইন্দুবালা দেবী নাকি আজই বাণী সিনেমাতে আসছেন। হ্যাঁ, আমিও তো দেখেছি বিজ্ঞাপনগুলো। মুশকিল বটে, আইনস্টাইনের সভার সঙ্গে ক্ল্যাশ করে যদি। কিন্তু এখন তো আমরা দিন বদলাতে পারবো না। সব ঠিকঠাক হয়ে আছে। আমাদেরও হ্যান্ডবিল বিলি, বিজ্ঞাপন বিলি সব হয়ে গেছে। আইনস্টাইন ও দার্জিলিং মেলে খানিক পরেই পৌঁছবেন। তাও ঠিক। তবে আমার কি মনে হয় জানেন, যারা সিনেমাতে ইন্দুবালাকে দেখতে যাবে তারা সাহেবের লেকচার শুনতে এমনিতেও আসতো না। সাহেবের সভায় যাদের আসার তারা ঠিকই আসবে। হ্যাঁ, তা বটে। শ্রীগোপালবাবু আইনস্টাইনকে সাহেব বলে উল্লেখ করাতে রায়বাহাদুর মনে মনে চটেছিলেন। বিশ্বের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আইনস্টাইন কি পাটকলের ম্যানেজার, না রেলের টিআই যে সাহেব সাহেব করছে লোকটা? মুখে অবশ্য তিনি বিশেষ কিছু বললেন না। চা জলখাবার খেয়ে আরও কয়েকটা জায়গায় ঘুরবেন বলে বের হলেন। অনেকের সঙ্গে দেখা করতে হবে, অনেক কিছু ঠিক করতে হবে। যাবার সময় মিউনিসিপ্যালিটি হলের চাবিটা চাইতেই শ্রীগোপালবাবু আশ্বাস দিলেন তিনি হলের চাকর রাজনিধিকে অবিলম্বে পাঠিয়ে দেবেন। সেই ঘর খুলে চেয়ার টেবিল সাজিয়ে সব ঠিক করে রাখবে। রায়বাহাদুর খানিকটা নিশ্চিন্ত হয়ে বেরিয়ে পড়লেন।
বাবা, ও বাবা, আমাদের শিগগিরই 5খানা টিকিট করে এনে দাও। শ্রীগোপালবাবু চূর্ণী নদীতে স্নান করতে গিয়েছিলেন। বাড়িতে ঢুকতে না ঢুকতেই তাঁর বড় মেয়ে এসে জোর গলায় বায়না জুড়ে দিল। শ্রীগোপালবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, টিকিট আবার কিসে? বারে, বাণী সিনেমায় ওবেলায় ইন্দুবালা আসছেন যে, কত নাচ গান হবে। আমাদের পাড়া থেকে তো সবাই যাচ্ছে। সবাই? কে কে যাচ্ছে? কি মুশকিল, বললাম যে সবাই। এইমাত্র রানু, অলকা, টেপি, তারপর গিয়ে আমাদের যতীন কাকার মেয়ে ঢেঁড়স, সকলেই এসেছিল। ওরা সব বক্স নিচ্ছে একসঙ্গে। বক্স নিলে মেয়েদের 2.5 টাকা করে রিজার্ভ টিকিট দিচ্ছে। বটে, আমাদের জন্য একটা বক্স নাও না বাবা। ইস, ভারী আবদার। আবার একটা বক্স? বড় টাকা দেখেছিস আমার, তাই না? সারাক্ষণ কেবল টাকা দাও আর টাকা দাও, টাকা দাও আর টাকা দাও। বাবা নিকুচি করেছে। এই নে ধর। অপ্রসন্ন মুখে গজগজ করতে করতেই দেরাজ খুলে মেয়ের হাতে 1খানা 10 টাকার নোট আর কয়েকটা খুচরো টাকা ফেলে দিলেন তিনি। বড় মেয়ে হাসি মুখে বিদায় হওয়ার সামান্য পরেই শ্রীগোপালবাবুর প্রতিবেশী রাধাচরণ নাগ এসে বৈঠকখানায় উঁকি মেরে বললেন, এই যে শ্রীগোপাল বাবু, কি খবর? আরে আরে, ডাক্তার বাবু যে, আসুন আসুন। তাও বেলা যাচ্ছেন তো? আরে বিলক্ষণ যাচ্ছি, সেই কথাই তো জিজ্ঞেস করতে এলুম। আপনারা যাচ্ছেন তো? আরে হ্যাঁ, তা যাবো বই কি। রানাঘাটের কি কখনো এমন সৌভাগ্য হয়েছে বলুন তো? আমাদের সকলেরই তো যাওয়া উচিত। আমিও তো সেই কথাই বললুম বাড়িতে। কটা টাকা খরচ হলো ঠিকই, কিন্তু এমন সুযোগ কি ছাড়া যায়? বাড়ির সবাই ধরেছে, দিলুম 10টা টাকা বের করে। বাহ বাহ, তা বেশ করেছেন। দেখুন, জীবনে ও সব শোনবার সুযোগ কবার আসে বলুন দেখি? হ্যাঁ, আমাদের রানাঘাটবাসীর বড় সৌভাগ্য যে এমন বিখ্যাত একজন মানুষ আজ এখানে পায়ের ধুলো দেবেন। হ্যাঁ, সে আর বলতে, আজকাল তো যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন ইন্দুবালা দেবী। সাবানের বিজ্ঞাপনে ইন্দুবালা, গন্ধ তেলের বিজ্ঞাপনে ইন্দুবালা, শাড়ির বিজ্ঞাপনে ইন্দুবালা। রানাঘাটের মতো একটি ইঁদু জায়গায় তাকে সচক্ষে দেখতে পাওয়া কি কম কথা? হ্যাঁ, ইন্দুবালা। কিন্তু আমি তো মিউনিসিপাল হলে সাহেবের লেকচারের কথা বলছিলাম মশাই। সাহেব আবার, সাহেব আবার এলো থেকে? আরে সে কি মশাই, আপনি জানেন না? অ্যালবার্ট আইনস্টাইন, জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক। তাই বলুন? হ্যাঁ, সেই কি জার্মান নাকি এক ইটালিয়ান সাহেব। হ্যাঁ, তার কথা আমার জামাই বলছিল বটে। তাও সব তত্ত্বের কচকচি কি আর আমাদের এই বয়সে সহ্য হয়? লেখাপড়ার বালায় সে কোন কালে ঘুচিয়ে দিয়েছি ওসব সভাটা বা কলেজের ছেলে ছোকরাদের জন্য। কেন, আপনি আবার সেখানে যাবেন নাকি? না মানে, আসলে আমার বাড়ির মেয়েরা তো যাচ্ছে সিনেমায়, তবে আমাকে সাহেবের ওখানে যেতেই হবে বুঝলেন। রায় বাহাদুর নীলাম্বর বাবু আজ সকালেই এসে এমন ধরাধরি করেছেন। রায় বাহাদুর? তাই রায় বাহাদুরটি আবার কে? আরে বাবা, কৃষ্ণনগর কলেজের প্রফেসর, তাঁর উদ্যোগেই তো সভাটা হচ্ছে। তা তিনি এসে বিশেষ করে অনুরোধ করে গেছেন। এখন আমি যদি সভায় উপস্থিত না থাকি তাহলে তো। আরে মশাই, শুনুন শুনুন, আমার কথা শুনুন। বলুন। ছবিতে ইন্দুবালাকে দেখা আর জলজ্যান্ত ইন্দুবালাকে দেখার মধ্যে যে বিস্তর ফারাক, তা তো মানবেন? তা তো বটেই। ইহ জীবনে এমন সুযোগ আর আসবে না। তাছাড়া সাহেব টাহেব কি কিছু কম দেখেছি আমরা? দুবেলা রানাঘাটি স্টেশনে দাঁড়িয়ে থাকলে দার্জিলিং মেল আর ওই শিলং মেলের জানলাই তো কত দেখা যায়। কিন্তু রায় বাহাদুরকে যে কথা দেওয়া হয়ে গেছে। তাত্তানিকা ভারী এসেছেন কোথাকার কোন রায় বাহাদুর। আরে বাবা, তাকে তো সভা করবার জন্য হলটা দিয়েছে, আবার এরপরে আবার কি ওকে বলে দেবেন
বাড়ির মেয়েরা সকলে ধরে বসেছে, আপনাকে বাধ্য হয়ে সিনেমায় যেতে হলো। তা এই কথাটাও তো মিথ্যে নয়, তাই না? আগে হ্যাঁ, মানে সে তো ঠিকই। তবে হ্যাঁ, তো এমনিও তো সাহেবের ওই খটোমটো লেকচার শুনে আমরা কি বুঝবো বলুন দেখি? তা বটে। আপনি বরং রায় বাহাদুরকে বলবেন, পারলে তিনিও যেন বাণী সিনেমায় চলে যান। যাই হোক, আমি এখন আসি। আচ্ছা আচ্ছা, ও বেলা ঠিক সময় হাজির হবো কিন্তু। চললুম। হ্যাঁ, আসবেন। হ্যাঁ, নমস্কার। ওদিকে নীরেন চাটুর্যের বাড়িতে বসে রায়বাহাদুর সভা সম্বন্ধে পরামর্শ করছিলেন। নীরেনবাবু রায়বাহাদুরের মাস্তুতো ভাই, স্থানীয় জমিদার ও উকিল। উকিল হিসেবে তিনি তেমন নাম করেননি, তবে জমিদারির আয় আর পূর্বপুরুষের জমানো টাকার কারণে তিনি রানাঘাটের সবচেয়ে ধনী মানুষ এবং উচ্চশিক্ষিতও বটে। আইনস্টাইনের বক্তৃতা সম্পর্কে বিস্তর আলোচনা করবার পর নীরেনবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা দাদা, মিস্টার আইনস্টাইন বক্তৃতার পর কি আজই চলে যাবেন? তেমনটাই তো জানি। আসলে উনি তো দার্জিলিং যাবেন বলছিলেন, ওখানে যাওয়ার পথেই রানাঘাটে নামবেন। ও, তাহলে আজ সভার পর একবার আমার বাড়িতে আসুন না দাদা। রাতটা না হয় উনি এখানেই থেকে যাবেন। আজ তো দার্জিলিংয়ের কোনো গাড়ি নেই, রাত্রে না হয় এখানেই থাকুন নির্দ্বিধায়। এ তো ভালো প্রস্তাব। ঠিক আছে, আমি ওকে বলে দেখব যদি রাজি হন। না না, রাজি করিয়ে ফেলুন। কালই খবরের কাগজে একটা রিপোর্ট করিয়ে দেব এখন। বেশ বেশ। ফ্রি প্রেসের আর আনন্দবাজারের রিপোর্টাররা এখানেই আছে। আচ্ছা। এতক্ষণে রায়বাহাদুর বুঝলেন তার মাস্তুতো ভাইটির কিসের এত দরদ। আইনস্টাইনকে আপ্যায়ন করবার অজুহাতে নিজের নামটাও স্থানীয় কাগজে ছাপিয়ে নেওয়ার মতলব। সেসব কথা বলে অবশ্য কোনো লাভ নেই। কোনো রকমে সভাটা ভালোই ভালোই চুকে গেলেই হলো। রায়বাহাদুর এসব ভাবতে ভাবতেই দেখলেন নীরেনবাবুর মেয়ে মিনা এসে হাজির হয়েছে। তাকে দেখেই সে বলল, ও জ্যাঠামশাই, বাবাকে বলে আমাদের টিকিটের টাকার ব্যবস্থাটা করে দিন না। আই, যা বাড়ির মধ্যে যা। দেখছিস আমরা কাজের কথা বলছি, এসেছেন বিরক্ত করতে। আহ নীরেন, অমন করছো কেন? এ কিসের টিকিট রে মিনু? কিসের টিকিট? ইস, আপনি যে কোথায় থাকেন জ্যাঠামশাই? আমাদের পাশের বাড়ির সবিতা আপনাদের কলেজে পড়ে। সে বলে আপনি নাকি পথ চলতে চলতে অঙ্ক কষেন। সত্যি নাকি? তুই যাবি এখান থেকে? আসলে দাদা, ওই যে ইন্দুবালা দেবী না কে যেন আজ আসছেন আমাদের এখানকার বাণী সিনেমাতে, তারই টিকিটের কথা বলছিল। ও, নাচ গান হবে কি নাকি বক্তৃতাও দেবেন, তাই পাড়া শুদ্ধ সব ভেঙে পড়েছে দেখবার জন্য। মেয়েরা তো সকাল থেকে জ্বালালে। তা দাও না ওদের যেতে। আইনস্টাইনের লেকচারে আর ওরা কি যাবে? তবে হ্যাঁ, সভায় গেলে সারা জীবন মনে রাখার মতো একটা অভিজ্ঞতা হতো বটে। কিরে মিনু, কোনটায় যাবি? কেন, সিনেমায়? আহা, মিলন ফিল্মে ইন্দুবালার অভিনয় দেখবার পর থেকে ওর সাক্ষাৎ পাওয়ার এমন ইচ্ছে হয়েছে যে কি আর বলবো। রানাঘাটে অমন একজন মানুষ আসছেন, ভাবা যায়? তা যায় না বটে। এই যে নীরেন, আগে তুমি টিকিটের দামটা ওকে দিয়ে দাও দেখি। আপনাকে আর বাবাকে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে। বাবার তো মনে মনে যাওয়ার খুব ইচ্ছে, শুধু আপনার ভয়ে। তবে রে জ্যাঠা মেয়ে, পালা পালা এখান থেকে। বাবা, তোমাকে কিন্তু যেতেই হবে, কিছুতেই ছাড়বো না বলে দিচ্ছি। বিকেল 5:30 বাজে। দার্জিলিং মেল আসার সময় হয়ে গেছে। রায়বাহাদুর, তাঁর কয়েকজন ছাত্র, নীরেনবাবু আর শ্রীগোপালবাবু স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হয়ে স্তম্ভিত হয়ে গেলেন। প্ল্যাটফর্মে ভিড় যে একেবারে উপচে পড়ছে। সত্যি কি তাহলে আইনস্টাইনের আগমনের খবরে এখানকার লোকেদের টনক নড়েছে? তাই দার্জিলিং মেলের সময় সকলে এসেছে তাকে নিয়ে যেতে। যাক, এত বড় বৈজ্ঞানিকের উপযুক্ত অভ্যর্থনা হচ্ছে বটে। একটু পরেই সশব্দে মেল ট্রেন প্ল্যাটফর্মে ঢুকল। একটা সেকেন্ড ক্লাস কামরা থেকে ছোট ব্যাগ হাতে আইনস্টাইন নেমে এলেন। প্রায় সঙ্গে সঙ্গে পাশের একটি ফার্স্ট ক্লাস কামরা থেকে এক সুন্দরী তরুণী নামলেন। তার পরনে দামি ভয়েল শাড়ি,
পায়ে জড়িদার কাশ্মীরি স্যান্ডেল, হাতে ভ্যানিটি ব্যাগ। তরুণীর সঙ্গে আরও 2 মহিলা নেমেই ট্রেন থেকে লাগেজ নামাতে ব্যস্ত হয়ে পড়ল। এমন সময় ভিড়ের মধ্যে থেকে কে যেন চেঁচিয়ে উঠল, আরে ওই তো ইন্দুবালা দেবী! ইন্দুবালা দেবী! ইন্দুবালা দেবী নেমেছেন। সচক্ষে দেখতে পাচ্ছি তো, এই তো নেমেছেন। আরে হ্যাঁ তাই, তুমি ঠিক বলেছো, ইন্দুবালা দেবী নেমেছেন। দেখো ইন্দুবালা দেবীকে এইভাবে সচক্ষে সশরীরে দেখবো, এ তো ভাবাই যায় না মশাই। হ্যাঁ ওই তো। মুহূর্তের মধ্যে প্ল্যাটফর্ম শুদ্ধ লোক ফার্স্ট ক্লাস কামরার দিকে দৌড় লাগালো। ভিড়ের চাপে প্রায় পিষ্ট হতে হতে রায়বাহাদুর অতি কষ্টে আইনস্টাইনকে স্টেশন থেকে বাইরে নিয়ে গেলেন। আইনস্টাইন অবশ্য এই ভিড়ের আসল কারণটা বুঝতে পারেননি। তিনি সরল মনে বললেন, এরা সবাই বুঝি লোকাল ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা, এদের সঙ্গে আমার আলাপ করিয়ে দিলেন না কেন হে রায়বাহাদুর? রায়বাহাদুর আইনস্টাইনের ভুল ভাঙার চেষ্টা করলেন না। রানাঘাটে আবার ইউনিভার্সিটি! হায় রে, এই দেশ যে ইউরোপ নয় তা ভদ্রলোক একদিনেও বোঝেননি। আইনস্টাইনকে স্টেশন থেকে আনবার জন্যে নীরেনবাবু স্বনির্বন্ধ অনুরোধ করে স্থানীয় ব্যবসায়ী গোপাল পালেদের পুরনো 1917 মডেলের গাড়িটি জোগাড় করেছিলেন। তাতেই সকলে চড়ে বসে মিউনিসিপ্যাল হলের দিকে গেলেন। তখনও বহু লোককে স্টেশনের গেটের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে দেখে আইনস্টাইন কৌতুকের সুরে বললেন, Look at him, এরাও স্টেশনে যাচ্ছে বুঝি? হ্যাঁ, ওরা জানেই না যাকে দেখতে চলেছে সে তাদের চোখের সামনে গাড়িতে উঠেছে। বেশ মজা না? আচ্ছা, এখানে ইউনিভার্সিটিটা ঠিক কোন দিকে? সৌভাগ্যক্রমে ঠিক সেই সময় ভিড়ের মধ্যে একটা লোক গাড়ির সামনে এসে চাপা পড়তে যাচ্ছিল আর কি। ফুট ব্রেক কষার কর্কশ শব্দের মধ্যে আইনস্টাইনের প্রশ্নটা চাপা পড়ে গেল। স্টেশন ছাড়িয়ে কিছু দূর এগোতেই মোড়ের মাথায় শ্রীগোপালবাবু আর নীরেনবাবু গাড়ি থেকে নেমে গেলেন। রায়বাহাদুর একটু উদ্বিগ্নভাবেই নীরেনবাবুকে জিজ্ঞেস করলেন, নীরেন, এক্ষুনি তুমি হলে আসছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়েদের সিনেমায় পৌঁছে দিয়েই আসছি। বাড়িতে আর কেউ লোক নেই যে ওদের নিয়ে যাবে। ও, টিকিট বাবদ এতগুলো টাকা যখন দিয়েছে তখন না নিয়ে গেলে হয়? হ্যাঁ, সে তো ঠিকই। আসছি। মিউনিসিপ্যাল হল স্টেশনের কাছেই, কিন্তু এ কি, 5:30 সময় দেওয়া হলো, 6:45 হয়ে গেছে, অথচ আশেপাশে একটা লোকও নেই। কেবল মিউনিসিপ্যাল অফিসের কেরানি জীবন ভাদুরী একটা ছোট্ট টেবিলে অনেকগুলো টিকিট সাজিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছে। গাড়ি থেকে নেমে শূন্য ও হতাশ দৃষ্টিতে চারদিকে দেখছিলেন রায়বাহাদুর। তাকে দেখে জীবন ভাদুরী এসে বলল, হ্যাঁ দেখুন স্যার, মোটে 3 টাকার টিকিট বিক্রি হয়েছে। তাও সেই টাকা এখনো হাতে দেয়নি। কি করবো বলুন তো স্যার? আর আমার আবার বাসার ছেলে মেয়েদের নিয়ে বাণী সিনেমায় যেতে হবে। কলকাতা থেকে ইন্দুবালা এসেছেন বলে কথা। এদিকে আমার তো মোটে 35 টাকা মাইনি। তবু যাই হোক, খরচা তো একটু করতেই হলো। ওদের মতো মানুষ তো আর রোজ রোজ কলকাতা থেকে আসেন না। তা বটে। আমায় কিন্তু এবার একটু ছুটি দিতে হবে স্যার। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, ওই সাহেবের লেকচারে আজ এমনিতেও লোক হবে না। হিন্দুবালাকে ফেলে কি ওইখানে আসবে নাকি? হ্যাঁ বলুন, দেখা যাক। জীবন ভাদুরী সংক্ষেপে কথা সেরে কেটে পড়ল। খাঁ খাঁ হলের মধ্যে উপস্থিত শুধু 2জন লোক, আইনস্টাইন ও রায়বাহাদুর। আইনস্টাইন অবশ্য নির্বিকারভাবে ব্যাগ খুলে তাঁর লেকচারের সরঞ্জাম টেবিলের উপর সাজাতে ব্যস্ত হয়ে পড়লেন। একটা ব্ল্যাকবোর্ডের খোঁজও করেছেন ইতিমধ্যে, যদিও রায়বাহাদুর সেই প্রসঙ্গ সযত্নে এড়িয়ে গেছেন। আইনস্টাইনের জিনিসপত্র গোছানোর সুযোগে তিনি বাইরে গিয়ে রাস্তার এদিক ওদিক দেখতে লাগলেন। রাস্তায় যত মানুষ যাচ্ছে তাদের সকলের লক্ষ্য বাণী সিনেমা। মুক্তার অভয়বাবুও ছড়ি হাতে হেঁটে আসছিলেন। রায়বাহাদুরকে দেখতে পেয়ে বললেন, এই যে সাহেব এসেছেন। হ্যাঁ এসেছেন, কিন্তু এসেছেন? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা লোকজন কি হয়েছে ভেতরে? আগে না, সব তো বাণী সিনেমায়।
হ্যাঁ, সে আর কি করবেন বলুন, আনফরচুনেটলি ওটার সঙ্গে ক্ল্যাশ করলো। অন্যদিন হলে তাও একটা কথা হতো। দেখুন না, আমারও তো ঢোকার জো নেই, বাড়ির মেয়েরা সকলেই গেছেন, বাধ্য হয়ে আমাকেও যেতে হবে। বেশ, আমি আসি। আসুন। আধ ঘন্টা কেটে গেল। 6:30, 6:45, 7টা। লোকজনের দেখা নেই। বক্তৃতার সরঞ্জাম সাজিয়ে আইনস্টাইন বসে আছেন। রায়বাহাদুর ঘেমে নে অস্থির হয়ে উঠেছেন। অবশেষে আপন ভোলা বৈজ্ঞানিক আইনস্টাইনেরও যেন বিষয়টা খেয়াল হলো। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলুন তো হে রায় বাহাদুর? আমাদের অডিয়েন্স কি এখনো আমাকে ওই স্টেশনে খুঁজছে নাকি? আগে না স্যার, স্টেশনে নয়, তারা গেছে সিনেমায়। হ্যাঁ, সিনেমায়? আগে হ্যাঁ, সেখানে ইন্দুবালা দেবী এসেছেন, গান বাজনা হবে, তাকে দেখবার জন্য শহর শুদ্ধ লোক বাণী সিনেমায় ভিড় করেছে। আমাকে ক্ষমা করবেন, আগে যদি জানতাম যে আজকের দিনেই উনি আসবেন তাহলে। ও আই সি, দিস ইন্দুবালা, সে কি খুব ফেমাস অ্যাক্ট্রেস? ও বাবা, বিখ্যাত বলে বিখ্যাত। আজকাল তো খবরের কাগজ খুললেই সমস্ত বিজ্ঞাপনে ইন্দুবালার ছবি দেখা যায়। চমৎকার গানও করেন। ও তাই নাকি? ইন দ্যাট কেস এমন একটা সুযোগ তো আমাদেরও হাতছাড়া করা উচিত নয়, কি বলেন হে রায় বাহাদুর? হ্যাঁ হ্যাঁ। বাণী সিনেমাগৃহ লোকে লোকারণ্য। টিকিট কিনতে না পেরে বহু মানুষ বাইরে দাঁড়িয়ে গোলমাল করছে। একদল জোর জবরদস্তি করে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেছে। মেয়েদের বসবার দুই দিকের ব্যালকনির অবস্থা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। স্টেজে যবনিকা উঠে গেছে। চিত্রতারকা ইন্দুবালা তার গান শুরু করে দিয়েছেন। এমন সময় রায়বাহাদুর ভিড় ঠেলে হলে ঢুকেই শ্রীগোপাল বাবুকে দেখতে পেলেন। তার পাশে নীরেন বাবুও বসে রয়েছেন। বাহ, আপনারা দুজনেই এখানে? কি রায় বাহাদুর, আপনি? কি করি বলুন, আসার ইচ্ছে ছিল না, কিন্তু বাড়ির মেয়েরা এমন জেদ ধরলো, ওদের তো আর একা একা। তা ভালো কথা, বলছি সাহেবের লেকচার কেমন হলো? লেকচার? লেকচার আবার কি করে হবে? কাকে দেবেন লেকচার? সবাই তো এখানে। তাও তো বটে, তাও তো বটে, সত্যি বড় আনফরচুনেট। তা বলছি সাহেব কোথায়, চলে গেলেন নাকি? প্রশ্নটা শেষ করতে না করতেই শ্রীগোপাল বাবু দেখলেন রায় বাহাদুরের ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন বিশ্ববরেণ্য মনীষী অ্যালবার্ট আইনস্টাইন। শ্রীগোপাল বাবু আর নীরেন বাবু শশব ব্যস্তে উঠে আইনস্টাইনের হাত ধরে খাতির করে চেয়ারে বসিয়ে দিলেন। আসুন 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 সাহেব, আসুন, আরে আসুন, বসুন স্যার, বসুন বসুন স্যার, বসুন। এই যে আমাদের ফেমাস অ্যাক্ট্রেস ইন্দুবালা। Beautiful, beautiful, not relative, absolutely beautiful. রায়বাহাদুরের মাস্তুতো ভাই জমিদার নীরেনবাবুর উদ্যোগে খবরের কাগজে একখানা রিপোর্ট ঠিকই বেরিয়েছিল। সেই খবরটুকু পড়েই তো এই বৃত্তান্তের কথা প্রথম জানতে পারি। অবশ্য রায়বাহাদুর এবং নীরেনবাবু যেমনটা ভেবেছিলেন, ছাপা খবরটা তার থেকে অনেকটাই আলাদা প্রকৃতির। তাতে লেখা ছিল, গত সপ্তাহে স্থানীয় বাণী সিনেমা হলে সুপ্রসিদ্ধ চিত্রতারকা ইন্দুবালা দেবী আসেন এবং তার গান ও নাচের নিপুণতায় দর্শকদের মোহিত করেন। বিশেষত কালো বাদুর নৃত্যে তিনি যে উচ্চাঙ্গের শিল্প প্রদর্শন করেছেন তা রানাঘাটবাসীগণ কোনো দিন ভুলবে না। ইন্দুবালা দেবীর আগমন উপলক্ষে ওই সিনেমা হলে সেদিন অভূতপূর্ব জনসমাগম হয়েছিল। ভিড়ের চাপে মহিলাদের ব্যালকনির নিচের কড়িবর্গাটা দুমড়ে গিয়েছিল। ঠিক সময় বিষয়টি ধরা পড়াতে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে সকলে বেঁচে গেছেন। সেই একই দিনে
স্বনামধন্য জার্মান বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইন দার্জিলিং যাবার পথে রানাঘাটের মিউনিসিপ্যাল হলে বক্তৃতা দিতে নেমেছিলেন। বাণী সিনেমা হলে তিনিও দর্শক আসনে উপস্থিত ছিলেন এবং ইন্দুবালার সঙ্গীত ও নৃত্য পরিবেশনায় স্পষ্টতই মুগ্ধ হয়েছিলেন। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনলেন আইনস্টাইন ও ইন্দুবালা। মূল রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অডিও রূপান্তর শাম্ভবী ঘোষ, নির্দেশনা তমালী চৌধুরী। গল্প পাঠে ও বিনোদের চরিত্রে ঋতব্রত মুখোপাধ্যায়, আইনস্টাইন এবং রাধাচরণ সৌভিক গুহ সরকার, রায় বাহাদুর ইন্দ্রনীল ভাদুরী, সঙ্গে আর জে শেখর, অভিজিৎ ভূঁইয়া, আম্রপালি ভট্টাচার্য, শ্রমণা রায়চৌধুরী। গল্পের সূত্রধার সুনয়না ভৌমিক, শব্দগ্রহণ সঞ্জিত গিরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ সৌভিক বিশ্বাস, সহকারী নির্দেশক গার্গী বন্দ্যোপাধ্যায় ও আম্রপালি ভট্টাচার্য, কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।